এই মুহূর্তের পরিস্থিতি এই বাংলার বুকে দাঁড়িয়ে যথেষ্ট ঘোরালো শিক্ষকদের জন্য। তার কারণ সমাজ গড়ার কারিগর যারা, তারা জানেনই না, বিশেষ করে 2016-এ যারা প্যানেলভুক্ত হলেন, যারা চাকরি পেলেন, যারা ক্লাসও হয়তো করে ফেললেন, কিন্তু তারপরে তারা কি এটা কোনোদিন ভেবেছিলেন যে খোলা আকাশের নিচে রাত কাটতে হবে তাদের 17 দফার দাবি, এবং যে দাবিগুলো তারা বলছেন ন্যায্য দাবি। কাঠগড়ায় তুলছেন এসএসসিকে, বলছেন যে যোগ্য এবং অযোগ্য কিসের ভিত্তিতে এইটাকে আইডেন্টিফাই করা সম্ভব, কারণ এসএসসি তো কোনো রকমই সাহায্য তাদের করছে না। সুপ্রিম কোর্টে এই মামলা চলছে এবং পরবর্তী শুনানিতে তারা আশা করছেন, তারা এক্সপেক্ট করছেন এসএসসির কাছ থেকে যে অন্তত যোগ্য অযোগ্য এই বাছাইয়ের কাজটা তারা সুনিপুণভাবে করবেন। কিন্তু পূর্ব অভিজ্ঞতা সে কথা বলছে কি? যদি বলতোই তাহলে আজকে ক্লাস ছেড়ে শিক্ষকরা, শিক্ষিকারা শিক্ষাঙ্গন ছেড়ে খোলা আকাশের নিচে এইভাবে থাকতেন না শীতের রাতে, কিন্তু থাকতে হচ্ছে তাদের। অভিযোগ যেটা নির্দিষ্টভাবে তারা করছেন যে এসএসসি যোগ্য অযোগ্য বাছাই করতে ব্যর্থ। তাদের যে অভিযোগ 17 দফা দাবি তাদের রয়েছে, আর যে অভিযোগগুলো তারা করছেন যে সুপ্রিম কোর্টে সঠিক ব্যাখ্যা দিয়ে সওয়াল করছে না এসএসসি, এর ফলে পুরো প্যানেলের ভবিষ্যৎই প্রশ্নের মুখে, আর খুব স্বাভাবিকভাবেই এর দায় কে নেবে এই প্রশ্নও তারা তুলছেন। যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েও চাকরি হারা হতে হয় যদি তাদের, তার দায় কি এ রাজ্যের শিক্ষা দপ্তর, এ রাজ্যের সরকার বহন করবে? সরকার এবং এসএসসি যাতে সুপ্রিম কোর্টে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই দাবিতে রাস্তায় রয়েছে শিক্ষকরাও। খোলা আকাশে রাত কাটাচ্ছেন তারা, অনড় রয়েছেন তাদের অবস্থানে। আর এই জায়গায় দাঁড়িয়ে কিছুক্ষণ আগে যখন সরাসরি সম্প্রচার করছিলাম তাদের এই কর্মসূচি, চিকিৎসক বলছেন যে লালবাজারের অনুমতি চেয়ে আবেদন করবেন যাতে এখানেই তারা অবস্থান এইভাবে চালিয়ে যেতে পারেন। শেষ পর্যন্ত কি হবে? দীর্ঘদিন ধরে যে দাবি তারা করে আসছেন, পথে রয়েছেন, রাস্তায় রয়েছেন, আন্দোলন চলছে রোদ ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে, তারপর শেষ অবধি কী হবে? কারণ সুপ্রিম কোর্টেই শুনানি রয়েছে। আর যখন তারা এইভাবে আন্দোলন করছেন তখন তার পাশে চিকিৎসক যারা রয়েছেন, ডাক্তার যারা রয়েছেন, তারাও কিন্তু পাশে দাঁড়িয়েছেন এই আন্দোলনে। একটু বোঝার বা জানার চেষ্টা করবো যে আন্দোলন কতদিন তারা চালিয়ে নিয়ে যাবেন, যদি লালবাজারের কাছ থেকে পারমিশন না পান তাহলে কি করবেন তারা। আন্দোলনকারী শিক্ষক মেহবুব মণ্ডল আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। সরাসরি একটু মেহবুব মণ্ডলের সঙ্গে কথা বলবো। প্রথমে আপনাকে স্বাগত জানাই সিএনএ দ্য ডিবেটে। এবং আপনারা যে যে দাবিগুলো করেছেন, 17 দফা দাবির কথা আপনারা বলেছেন, আমি খুব স্পেসিফিক্যালি প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ, সব দাবিগুলোই আপনাদের গুরুত্বপূর্ণ, কিন্তু 3টে দাবির কথা আলাদা করে উল্লেখ করতে চাইবো। প্রথম যদি সেই 3টে দাবি আমাদের জানান, এবং দ্বিতীয়ত যে কথা, লালবাজারে আপনারা যাওয়ার কথা বলছেন অনুমতি আদায়ের জন্য, যাতে এই আন্দোলনটাকে আপনারা এখানে থেকেই এগিয়ে নিয়ে যেতে পারেন, কিন্তু যদি সেই অনুমতি না পান কতবার কোর্টে দৌড়বেন? মেহবুব সাহেব। প্রথমত আমরা কোনো 17 দফা দাবি করছি না। দাবি মানে যে 17 দফা দাবিকে ইস্যু করে হাইকোর্টে প্যানেল ক্যান্সেল হয়েছিল, আমরা সেই দাবির সেই 17 দফা দাবির অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ 17 দফা দুর্নীতির অন্তর্ভুক্ত নয়। আমরা সিবিআই ইনভেস্টিগেশন দ্বারা প্রমাণিত যে 8% এবং 14% দুর্নীতি, তার বাইরে যে 92% এবং 96% স্বচ্ছ শিক্ষক, 86% যোগ্য এবং বৈধ শিক্ষক, আমরা তাদের মধ্যে পড়ি। এক। দ্বিতীয়ত হচ্ছে আমরা পারমিশন, এই যে পারমিশন কথাটা বলা হচ্ছে, আপনারা সকলেই জানেন যে একটা শান্তিপূর্ণ ধর্ণা বা অবস্থান বা শান্তিপূর্ণ কোনো সহাবস্থান করা, এটা আমার সাংবিধানিক অধিকার। কিন্তু বারবার আপনারাও জানেন, আমরাও জানি, কলকাতার ধর্মতলার বুকে যদি আমরা দাঁড়াই তাহলে দেখবেন অনেকগুলো ধর্ণা এখানে বসছে। প্রত্যেকটা ধর্নার কন্ডিশন হচ্ছে কোর্ট থেকে, প্রত্যেকটা ধর্নার পারমিশন হয়েছে কোর্ট থেকে। তাহলে আমরা যে গণতান্ত্রিক
প্রশাসনকে নির্বাচন করি, যে গণতান্ত্রিকভাবে যে প্রশাসনকে নির্বাচন করি, তাহলে সেই প্রশাসনের কাছ থেকে আমরা পারমিশন পাবো না। আমাকে আমার অধিকার বা আমার সাংবিধানিক অধিকারটুকু পেতে গেলে আমাকে কোর্টে ছুটতে হবে। এই নিয়মটা কেন লাগু হয়েছে, কেন এখানে লাগু করা হয় বারবার আমাদের ক্ষেত্রে? তো আমরা মেহবুব সাহেব, আপনারা অনেকবার বলেছেন যে কিছু একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবং সেই চেষ্টাটা খুব দায়িত্ব নিয়ে এসএসসি করেছে। বিভিন্ন সময় এরকম কিছু অভিযোগও আপনাদের কাছ থেকে অন্য সময়ও এসেছে। এই যে গুলিয়ে দেওয়ার চেষ্টাটা হয়েছে বা হচ্ছে, এটা ঠিক কোন জায়গায়, সেটা যদি একটু স্পেসিফিক করে। গুলিয়ে দেওয়ার জায়গা হচ্ছে যে, দেখুন, স্কুল সার্ভিস কমিশন, বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা স্টেট, তারা সুপ্রিম কোর্টে বেশ কিছু কম্পাইলেশন দিয়েছেন, বেশ কিছু এফিডেভিট দিয়েছেন। এগুলো তো ঠিকই আছে, কিন্তু আর্গুমেন্ট পর্বের সময় আমরা দেখতে পেলাম যে একটা অপ্রস্তুতি সব তরফ থেকেই ছিল। তিনটে যে আমাদের নিয়োগ অথরিটি বা নিয়োগের জন্য রেসপন্সিবল যে অথরিটি, তাদের মধ্যে একটা অব্যবস্থা ছিল এবং অপ্রস্তুত ব্যাপার ছিল, যেখানে স্বয়ং চিফ জাস্টিস যখন প্রশ্ন করছেন যেন একটা এলোমেলো ব্যাপার, মানে না জানার মতো একটা ব্যাপার, এই একটা সমস্যা ছিল। তাই আমাদের দাবি হচ্ছে বোর্ড, স্টেট এবং এসএসসি একটা যোগ্য এবং দক্ষ লয়ার নিযুক্ত করুক এবং আমাদের ন্যায় পাওয়ার ক্ষেত্রে যে উপযুক্ত তথ্য সেগুলো কোর্টকে সরবরাহ করুক। এবং এই মর্মেই আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করছি। 1 নম্বর। আর একটা গুলিয়ে দেওয়ার প্রশ্ন সেটা হচ্ছে আমরা জানি যে হাইকোর্টের কিছু লয়ার আছেন যারা বারবার প্যানেল ক্যান্সেলের পক্ষে কথা বলছেন। দেখুন, দুর্নীতিগ্রস্ত যারা, তাদেরকে সরিয়ে দেওয়া আমাদের তো আপত্তি নেই, আমরা চাইছি তো, কারণ এখানে তো সবটা দুধ কোথায় জল কোথায় পরিষ্কার হয়ে গেছে, কারণ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দ্বারা আমাদের প্যানেল বারবার ভেরিফাইড করা হয়েছে। তাহলে এখানে বারবার ওয়াল আর ফ্রড এই শব্দটা বলা, তার মানে যে এই মিথ্যা কথাটা বলছেন, তাহলে তিনি কি সবচেয়ে বড় ফ্রড, যিনি প্যানেল ক্যান্সেলের মধ্যে দিয়ে একটা রাজনৈতিক ষড়যন্ত্রও করছে আমাদের বিরুদ্ধে? না, সেটা যেমন একদিকে মেহবুব সাহেব বুঝলাম আপনি যে কথা বলছেন, কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদের তদন্ত প্রক্রিয়া নিয়েও বিভিন্ন সময় সাম্প্রতিকে যে নজিরগুলো তৈরি হয়েছে তাতে প্রশ্ন উঠেছে। সেটা ইডি হোক, সিবিআই হোক, একের পর এক জামিনও আমরা দেখেছি। এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে সিবিআই তদন্তের উপর আপনাদের ভরসার জায়গাটাও আমি জানার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাদের সঙ্গে আরও দুজন অতিথি রয়েছেন, তাদের সঙ্গেও একটু